আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে জি.কে এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের দ্বিতীয় নিবেদন, নাটক কে বলে কেউ নেই। রচনা ও প্রযোজনা শ্রী সুভাষচন্দ্র দত্ত, সম্পাদনা ও নির্দেশনা শ্রী ননী দেব, মঞ্চ শ্রী আশিস সাহা, রূপসজ্জা শ্রী তপন কর্মকার, শব্দ নিয়ন্ত্রণ শ্রী শিশির কর, আবহ শ্রী সৌমেন্দ্র নন্দী, আলোক সম্পাদ শ্রী সঞ্জয় দাস, শব্দগ্রহণ কুজন স্টুডিও। মানুষের জীবনে দুঃখ এক চিরন্তন সত্য। মানুষ চায় সেই দুঃখগুলোকে পাশ কাটিয়ে যাবার, কিন্তু বাস্তবে তা একেবারেই অসম্ভব। দুঃখকে অতিক্রম করে আসতে হয় সবাইকে। তাই দুঃখের দিনগুলো জীবনে ছিটে ফোটা আনন্দ দিতে মুখের এক চিলতে হাসির মাহাত্ম্য অপরিসীম। হাসি মুখ কে না ভালোবাসে বলুন? দুঃখের মাঝেও মুখের হাসিটিকে অম্লান রাখতে যে বিরক্তি প্রকাশ করে না, জীবন একদিন তাকে বিরক্ত করতে করতেই ক্লান্ত হয়ে যায়। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো নয় কি? একটি হাসি হয়তো পৃথিবী পরিবর্তন করতে পারে না ঠিকই, কিন্তু কখনো কখনো নিজের মুখের এক টুকরো হাসি নিজের বা আরেকটি জীবনে পরিবর্তন আনার জন্য যথেষ্ট হয়। এই নাটকে বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন, এক এক করে নামগুলো আমি পড়ছি। দেবাঞ্জন শ্রী জয়শঙ্কর শর্মা, নীলাঞ্জন শ্রী অরুণ বিকাশ লোধ, সুধন্যবাবু শ্রী মনীষ বিশ্বাস, সন্ন্যাসী শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য, কার্তিক শ্রী আশিস বিশ্বাস, প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তি শ্রী কান্তনু বিশ্বাস, গাবলু শ্রী অনিকেত চক্রবর্তী, দ্বিতীয় ব্যক্তি ও চোর শ্রী সুভাষচন্দ্র দত্ত, সূত্রাধার প্রথম শ্রীমতী মনিকা রায়, সূত্রাধার দ্বিতীয় শ্রীমতী গীতশ্রী ভৌমিক, মহিলা শ্রীমতী শর্মিষ্ঠা দেবনাথ বৈদ্য, মনিকা শ্রীমতী বনানী রায়, সুচরিতা শ্রীমতী শ্যামলিমা দে, সুচিস্মিতা শ্রীমতী সাগরিমা দে। কোরাস শ্রীমতী গীতশ্রী ভৌমিক, শর্মিষ্ঠা দেবনাথ বৈদ্য, বনানী রায়, শ্যামলিমা দে, সাগরিমা দে, আশিস বিশ্বাস, কান্তনু বিশ্বাস ও কৌশিক তালুকদার। গান দিনে দিনে হায়, কে বলে কেউ নেই, হাসি হাসি শুধুই হাসি, ভয় পেও না ভয় পেও না। কথা ও সুর সুভাষচন্দ্র দত্ত, কণ্ঠে শ্রীমতী গীতশ্রী ভৌমিক, শ্রী আশিস বিশ্বাস, পরেশ, সৌমিলি, পর্ণশ্রী, সায়ন্তিকা ও সুভাষচন্দ্র দত্ত। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যারা হাতে মোবাইল ফোন নিয়ে এসছেন, দয়া করে মোবাইল ফোনের হয় ফ্লাইট মোড না হলে মিউট করে রাখুন, ভালোভাবে অনুষ্ঠান এবং নাটকটি শোনার জন্য এবং হৃদয়ঙ্গম করার জন্য। শুরু হতে যাচ্ছে আমাদের নাটক কে বলে কেউ নেই। पद्मासीनं
स्तुतममरगणैर्याव्यकृतिं वसानम् विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् पञ्चवक्त्रं त्रिनेत्रम् ध्याये नित्यं महेशम्। কার্তিক, এই কার্তিক, কার্তিক। না সেরকম কিছু না, একা একা বসে আছে তাই। আচ্ছা কার্তিক, তোর সাথে একটা মেয়েকে দেখলাম, কে ও? তো কোনো বন্ধন আছে বলে জানিয়ে না, কোনো আত্মীয় টাত্মীয় হবে বোধহয়, তাই না? বেটা হাজারা, আরে আত্মীয় হবে তোর? ও হচ্ছে আমার মানে মানে বুঝলি না, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ওসব আমার বুঝে টুঝে কাজ নেই। ঠিক আছে, তুই বাড়ি চলে যা। কাজ আছে, কাজ আছে। তুই কি জানিস তোর এই সুন্দর চেহারায় ক্লাসে কত মেয়ে লাড্ডু হয়ে আছে? এই করবি নাকি প্রেম টেম? এসব এখন ভালো লাগছে না, তুই বাড়ি যা তো। বেশ তো, কিন্তু এখন রাত 9টা বাজে, তুই এখন এই সময় বাইরে কি করছিস? তুই তো সাধারণত সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকিস না, তাহলে? ও বুঝতে পেরেছি, স্কুলের ব্যাগটাও সাথে, তার মানে স্কুল ফেরো কিন্তু বাড়ি ফেরা হয়নি, তাই তো? না, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। সে করছে না কেন? ও ধরে ফেলেছি, আজ তো টেস্টের রেজাল্ট দিয়েছে আর তুই তাতে খারাপ করেছিস, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে তোর কি? তুই তো পাশ করেছিস, আর আমাকে দেখ, আমি কি পড়াশোনা করি না? কতই তো করি, কিন্তু কি করব, আমার মাথায় কিছুই ঢোকে না, কিছুই মনে রাখতে পারি না। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই পরীক্ষায় পাশ করলি কিভাবে? না না, তুই তো সারাদিন শুধু এদিক ওদিক ঘুরেই বেড়াস। আরে আমি কি পড়াশোনা করে পাশ করেছি নাকি? হ্যাঁ, পড়াশোনা করে পাশ করিসনি, তার মানে? ব্যাপার আছে রে, ব্যাপার আছে। আর তুই তো জানিস পরপর 5টি বছর ফেল করে সেই একই ক্লাসে পড়েছিলাম। তারপর শেষবারের মতো উপায়ন্ত না পেয়ে গুরু ধরেছে, গুরু। এবং ওই গুরুর কাছেই টুকলিফাই বিদ্যাটা রপ্ত করে নিয়েছি, তাই নো চিন্তা। ভাই 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 ভাই, শোন না শোন না, তোর ওই গুরুর কাছে মানে ওই টিচারের কাছে আমার একটা টিউশন নেবার ব্যবস্থা করে দিবি। আরে তুই হাসছিস
নকল করার বিদ্যে। না না, আমার আর অভিদের কোনো কাজ নেই। এই যা, তুই এখন বাড়ি চলে যা, যা বাড়ি চলে যা। তুই না আজ তো একটা তোকে তো কিচ্ছু হবে না, বুঝলি? কিচ্ছু হবে না। এই আমি যাই, পরে কথা হবে। হ্যাঁ, দেরি হয়ে গেছে। কোথায় ও এতক্ষণ রাত্র? ও তোমাকে কিছু বলে যায়নি? এই যে রাজপুত্র, এতক্ষণে রাজপুত্রের বাড়ির কথা মনে পড়লো? কি ভেবেছিলি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে চুপি চুপি নিজের ঘরে চলে যাবি, আর আমরা কি ছুটি টের পাবো না? হ্যাঁ, একটু থামবে? শোনাই যাক না বেচারা কি বলে। তুমি আগেই যদি তুমি থামো। ও আবার কি বলবে? ওকে চিনতে বাকি আছে নাকি? শোনো রাজলোকা, ও যদি কিছু বলাই থাকতো তো তাহলে এই চুপি চুপি চোরের মতো রাত 10টায় বাড়ি ফিরতো না। বল না একটা সময় কোথায় ছিলি? উত্তর পেতে দাও। নেই, কোনো উত্তর নেই। এই, আজ তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল, কোথায় কোথায় দেখি? রেজাল্ট? না না, রেজাল্ট দেবে কোত্থেকে? আজ তো স্কুল বন্ধ। আজ তো স্কুল বন্ধ ছিল। বন্ধ ছিল? বলিস কি না বাবা? এদিকে তোর দাঁড়াও কাকুমা, বন্ধু ছিল? বেশ বেশ, তা কিসের বন্ধ ছিল জানতে পারি কি? ওই তো মানে মনে পড়ছে না, মানে ওই শিক্ষক দিবস। শিক্ষক দিবস? হ্যাঁ, আজ তো শিক্ষক দিবসের জন্য স্কুল বন্ধ ছিল। হ্যাঁ, তা শিক্ষক দিবস কবে পালিত হয়, কার জন্মদিনে, সে খবর রাখে কি আমার সুপুত্র? হ্যাঁ জানি তো, ওই যে শিক্ষকদের জন্মদিনে। উচ্চিংড়ে বাদল মর্কট, শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। বাবা তুই মিথ্যে বললি? কিন্তু কেন? এই অভ্যাস তো তোর কোনোদিন ছিল না। দাঁড়াও, ইচ্ছে বলার খবর তো আমি পরে নেব। আগে তোর পরীক্ষার রেজাল্ট শিটটা আর খাতাগুলো দিয়ে দেখিনি। তোর হেডমাস্টার মশাই এসেছিলেন সন্ধ্যাবেলায়, তোর জন্য অপেক্ষা করে করে এই কিছুক্ষণ আগে উনি চলে গেলেন। হেডমাস্টার? হ্যাঁ, হেডমাস্টার। ওনার সঙ্গে তোর সম্পর্কটা কি সেটা মনে আছে কি? হ্যাঁ, উনি শিক্ষক আর আমি ছাত্র। সে তো বটেই, কিন্তু এছাড়াও ওনার সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে, সেটা কি ভুলে গেছিস? না, ভুলিনি। মানে হ্যাঁ, উনি তো কাসাই। কি বললি? কাসায়? হ্যাঁ, কাসাই তো বলেছি। আরে মা তুমি দেখো না, এই যে সম্পর্কটা, এটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। উনি হলেন বাবার ছোট ভাই, তার মানে আমার কাকা। আবার উনি হলেন তোমার বোনের মা, তার মানে আমার মেসোমশাই। তাই এই কাকা আর মেসোমশাই দুটোকে একসাথে মিলিয়ে বলেছি কাসাই। দেখো, আমি কিন্তু কসাই বলিনি। ভুল বলেছি কি কিছু? ভগবান,
এই ছেলেকে আমি কি করব? এই ছেলে কবে মানুষ হবে, কবে বুঝতে শিখবে? কষাই না, কষাই, হেডমাস্টার কষাই। আর এদিকে আয়, এদিকে আয়, তোর পিছিয়ে আমি কয়েকটা বসাই। কথা বল, আন আন তোর খাতা আর রেজাল্ট শিট আন, আমি দেখবো। আমি ওসব চাই না, যে চাইছে তাকে দে। যা। কি হলো? না না না, এই তো এই তো এই তো এই তো। বলি হারিয়ে যাই, খুব সুন্দর, সব বিষয়ে সমান নম্বর, শুধু একটি সাবজেক্ট ছাড়া। সমান নম্বর কত গো? কত? শূন্য, জিরো, অশ্বনিম্ব। শুধু বাংলা দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে শূন্য। আর বাংলা দ্বিতীয় পত্র কত পেয়েছে জানো? -10। তার মানে শূন্য থেকে 10 কম। হ্যাঁ, এ কি বলছো গাবলু? এ কি শুনছি? আর শুনেছো, সব ঠিকই শুনেছো। না, আমাকে ওর বাংলার খাতাটাই দেখতে, কি এমন লিখেছে যে মাস্টার বসে ওকে এমন নাম্বার দিলেন? হ্যাঁ, কোথায় বাংলার খাতাটা কোথায়? হ্যাঁ, বাংলা, হ্যাঁ, এই তো বাংলা। হ্যাঁ, হ্যাঁ, শোনো, আরে শোনো শোনো, তোমার আদরের দুলা কি লিখেছে শোনো। পড়াশোনা ছাড়া তাতে কি হয়েছে? পড়, পড়ে শোনো। নেই, শুরু হয়ে যা, শুরু হয়ে যা। পড়। 1 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্য লিখো। পীতাম্বর কলঙ্ক। কি হলো? উত্তরটাকে পড়বে শুনি, তোর বাবা? না 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 না, এই তো এই তো এই তো পড়ছি। পীতাম্বর, প্রীতম যাহার বরের নাম তিনি পীতাম্বর। কলঙ্ক, অঙ্ক করিবার যে কল তাহাই কলঙ্ক। আস্তে আস্তে। পড়ে না, থামবি না। তুমি চুপ করো, আস্তে আস্তে পড়ছি। প্রশ্ন নম্বর 5, স্কুলের রজত জয়ন্তী, এর ওপর 5 লাইনের একটি প্যারাগ্রাফ লিখো। উত্তর, আমাদের স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন। রজত এবং জয়ন্তী আমাদের দুজন শিক্ষক শিক্ষিকা। রজত স্যার আমাদের অঙ্ক করান ও জয়ন্তী ম্যাডাম স্কুলের ড্রয়িং দিদিমণি। ওনারা দুজনেই খুব ভালো বলে মনে হয়। তবে মানে তবে তবে কোনো কোনো ছাত্রছাত্রী বলে ওনাদের মধ্যে নাকি ভাব ভালোবাসা আছে। এ হলো আমার স্কুলের রজত জয়ন্তী। এসব কি? ও এসব কি লিখেছে? আরে রসো রসো, আরো আছে, আরো আছে। কি এরপর কি? পড়ে যা, পড়ে যা। প্রশ্ন নম্বর 8, নিজের পছন্দের গৃহপালিত পশুর উপর একটি নাতি দীর্ঘ রচনা লিখো। হ্যাঁ হ্যাঁ, শুনলাম। এবার কি লিখেছিস সেটা পড়ে আমাদের কৃতার্থ কর।
ভারতে অনেক প্রকার গৃহপালিত পশু আছে, যেমন ইঁদুর, বেড়াল, কুকুর, ছাগল, গরু, মোষ ইত্যাদি। এদের মধ্যে আমার পছন্দের এবং সবচাইতে উপকারী গৃহপালিত পশু হলো গরু। গরু শব্দের উৎপত্তি ইংরেজি জিও গো শব্দ হইতে হইয়াছে বলিয়া অনেক পণ্ডিতেরা মনে করেন। আবার গরু শব্দটাকে ওই দুভাগ করিলে পাই গোর এবং হর্ষ। হিন্দিতে গোর শব্দের অর্থ পা আর ইংরেজি গো শব্দের অর্থ যাওয়া। তাই কেহ কেহ মনে করে যে প্রাণী সবসময় চার পায়ে চলিতে থাকে তাহাদেরই গরু বলা হয়। গরু প্রধানত দুই প্রকারের হয়, গাই গরু যাহারা দুধ দেয় এবং ষাঁড় গরু যাহারা দুধ দেয় না। শ্রীকৃষ্ণ গরুর উপর চড়িয়া মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতেন, তখন হইতেই আমরা গরুকে ওই দেবী জ্ঞানে পূজা করি। শিবের বাহন, তাই ষাঁড়কেও আমরা ভক্তি করি এবং মহাদেব বলিয়া ডাকি। আর প্রয়োজন নেই, অনেক হয়েছে। কে কোথায় আছিস? ধর, এই ছেলে বাঁচলে হয়। ওর গরুর রচনা শুনে আমার নিজেকেই একটা গরু বলে ষাঁড়, একটা ষাঁড় বলে মনে হচ্ছে। ওরে আমাকে কেউ এক মতো ঘাস এনে দে। জল এনে দে, জল 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 হ্যাঁ জল 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 না আস্তে আস্তে খাও। জল কানা ছেলেটা কত চোর। আচ্ছা, ওর নাম জ্ঞানানন্দে কি রেখেছিল? কেন? তুমি তো অনেক বইপত্র ঘেটে ওই নাম রেখেছিলে, মনে নেই? বলেছিলে এই নামের অর্থ হচ্ছে অজ্ঞানতার কালিমা, মানে অঞ্জনকে যে জ্ঞান দিয়ে মুছে দেবে সেই জ্ঞানাঞ্জন। কিন্তু তুমি এমন করছো কেন? ও তো ভালোই লিখেছে, কত কিছুই যে জানতাম না, আজও রচনা শুনে জানতে পারলাম, শিখতে পারলাম। তুমি থামো। অজ্ঞানতার অন্ধকার ও দূর করবে না, বরং যেটুকু জ্ঞান গুণে আজ অব্দি অর্জন করেছিলাম তাও আমি ভুলে যাব ওর পাল্লায় পড়ে, এ আমি নিশ্চিত। কাকেই বা কি বলবো? আরে তুমিও নাকি ওর রচনা শুনে ভগবান আমাকে কোথায় এনে ফেললে? আমি বোধহয় পাগলই হয়ে যাব। এদের পাল্লায় পড়ে আমি পাগলই হয়ে যাব। ভগবান আমায় তুমি তুলে নাও প্রভু, আমায় তুমি তুলে নাও প্রভু, আমায় তুমি তুলে নাও প্রভু।
কাঁদছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? বস বস, আমি জল নিয়ে আসছি, বস। জ্বর হয়নি তো? আরে কিছুই হয়নি। আজ সাইকেল নিয়ে যায়নি কি না, তাই 6টা টিউশন বাড়ি ছোটাছুটিতে একটু ক্লান্ত লাগছে, আর কিছুই না। ও মা, সাইকেলের চাকায় দেখলাম হাওয়াই, সেই তো, সে কারণেই তো নিয়ে যেতে পারলাম না, আর সারিয়ে নেওয়ার সময়টুকুও পাইনি। একটু পর ওই মোড়ের দোকান থেকে গিয়ে সারিয়ে আনবো, ঠিক আছে? যা, তুই এখন পড়তে যা, আমিও একটু পড়তে বসি। সামনে মাধ্যমিক পরীক্ষা না, এখন থেকে একটু জোর দিতে হবে রে। তাই দেখি, তাই কর। আমাদের স্কুলই শুধু নয়, এই গোটা জেলা তোর দিকে তাকিয়ে আছে। একটা ব্রিলিয়েন্ট রেজাল্টের আশা। আর আমি জানি আমাদের স্মৃতিতে এটা করে দেখা, আর আমাদের সবার মুখ উজ্জ্বল হবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, যাই গিয়ে পড়তে বস। ঠিক আছে, যাচ্ছি। বুঝছিস মা? আরে বাবা, এসে গেছো? দাও, একটা। এই যে। মারে, বলো বাবা। তোর তো এই টাকাটা ধর, আজকের দোকানে সারাদিনের বিক্রির টাকা, ও করে দিয়ে আলমারিতে রেখে দে। ঠিক আছে বাবা। ওই দে। এই তো। বাবা চা খাবে তো? চা করে আনি? না রে মা, আজ দোকানে বসে 4 কাপ খাওয়া হয়ে গেছে। এর চাইতে তোকে একটা কথা বলার আছে। আচ্ছা দাঁড়া, আমি ছোট খুকিকেও ডেকে নিই। ছোট খুকি, ছোট খুকি। বাবা ডেকেছো? হ্যাঁ রে মা, তোরা বল, তোদের সাথে দুটো কথা বল। বলো বাবা, বলো কি বলবে? তোমার শরীর ঠিক আছে তো? কেমন যেন লাগছে তোমার? আজ 1 বছর হলো তোদের মা আমাদের ছেড়ে ঠাকুরের শ্রীচরণে ঠাই দিয়েছে। বড় কষ্ট হয় জানিস তো, পয়সার অভাবে ভালোভাবে চিকিৎসাটাও করাতে পারিনি। শহরে নিয়ে বড় ডাক্তার দেখালে জানি না কি হতো, কিন্তু আমার মনের পুষ্টি তো পেতাম। বাবা, এমন ভাবে কেন বলছো? ভগবানের ইচ্ছের বিরুদ্ধে আমাদের কি বা করার আছে বলো? ঠিকই বলেছি। আসলে কি জানিস, এত সংসার চালাতে গিয়ে তোর মায়ের অভাবখানা খুব বুঝতে পারছি রে। তোদের মায়ের মৃত্যুর পর এই কটা মাস তোরা কেমন আছিস, কি খাচ্ছিস, কি করছিস, একটু খোঁজও নিতে পারিনি। পেটের দায় বড় দায় রে মা। সংসারের গাড়ি টানতে গিয়ে কখন যে দিনের আলো চলে গিয়ে রাত আসে, আর রাত চলে গিয়ে দিন, তাও করতে পারি না। তোদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলবো, সেই সময়টুকু বের করতে পারি না। জানিস, এই দোকান বিটিটা ওর মা এক প্রকার
আমাকে জোর করে কিনিয়েছিল। যাই হোক, এই দোকানের জন্য এখন খাওয়াটা তো হচ্ছে। বাবা, তুমি তো তোমার সাধ্যমতো সবটুকুই করেছো, আর কি করতে পারো বলো? জানি রে মা, জানি। আমার হাতে এর বেশি আর কিছুই করার নেই। তবু বাপের মন তো মানতে চায় না। বাবা, তুমি কিন্তু আজকাল বড্ড বেশি চিন্তা করছো। কত করে বলেছি তোমার, এত টেনশন তুমি নিও না। না, কে শোনে কার কথা? হ্যাঁ বাবা, দিদি তো ঠিক কথাই বলছে। আমরা তো আর তোমার ওই আগের ছোট্ট কুকি নেই। ভাবো তো, তুমি একজন প্রেশারের। হঠাৎ যদি কোনো বিপদ বাঁধিয়ে বসো, তাহলে আমাদের দুজনের কি হবে? মারে, তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। আমার এই অক্ষমতার কথা ভেবে তোরা হয়তো তোদের সব প্রয়োজনের কথা, চাহিদার কথা আমাকে মুখ ফুটে বলতেও পারিস না। দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দেওয়া ছাড়া তোদের জন্য আর কি বা করতে পারছি। জানিস মা, আজ তোদের স্কুলে বড় স্যারের সাথে দেখা হয়েছিল। তিনি বললেন বড় খুকির জন্য এখন থেকেই বাড়িতে প্রাইভেট টিউশনের ব্যবস্থা করতে। কিন্তু আমি বলতে পারলাম না আমি কতটা অসহায়। বাবা, এ তুমি কেমন কথা বলছো? তোমার এই সীমিত ক্ষমতার মধ্যেও তুমি আমরা দু বোনের জন্য যতটা করেছো, তা কজন বাবাই করতে পারে বলো তো? আমাদের জন্য তুমি আমাদের বাবা, আর তুমি আমাদের মা। আমাদের তো কোনো চাহিদা নেই, আর আমাদের অন্যান্য সমস্ত খরচার জন্য আমরা দু বোন তো টিউশন করছি। শুধু তুমি আমাদের পাশে থেকো, আর তোমার আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রেখো। হ্যাঁ বাবা, আজকে আবার এই নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে। কোনো টিউশন ছাড়াই দেখো কিরকম ভালো রেজাল্ট হয়। আয় মা, তোরা আমার কাছে আয়, তোদের প্রাণ ভরে আশীর্বাদ করি। অনেক হলো মন খারাপের কথা, এবার চলো তো ভেতরে গিয়ে বিশ্রাম নেবে। চল। হ্যাঁ বাবা, ভেতরে চল। হ্যাঁ, চল চল। এই জায়গাটা একেবারে নির্জন, লোক চলাচল প্রায় নেই বললেই চলে। বসবি এখানটায়? বস না, কে বারণ করেছে? আচ্ছা, লজেন্স খাবি? মানে এত বড় হয়ে গেলি এখন ওই লজেন্স থেকে উপর উঠতে পারবি না? হ্যাঁ, আরে এই বয়সে কি খাবার দাবার কিছু কম আছে? হ্যাঁ, ফাস্ট ফুডের দোকানে কত শত লোভনীয় খাবার, অবশ্য সেসব তো রুচবে না। আর তাছাড়াও তো আছে, হ্যাঁ, সেসব তো একটু ট্রাই করে দেখতে পারিস। কি, কিসের কথা বলছিস? খেয়ালি না করে একটু খুলে বললেই তো হয়। চলবে? না, চলবে না। আর তোর মুখেরটাও তুই বের কর। তুই জানিস না সব স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক? ও, তুই বের করবি না? না ভেবেছি, ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাব। আরে আরে দাঁড়া দাঁড়া, নে নে, বের করলাম, নে। না, ওই 0 টাকার ওই মিনি মার্কেট হয়ে গেছে। তুই যে ছুটমার খুশি, হ্যাঁ, কি পেয়েছিস বলতো? আর আমাকে দেয়, সারা বেশি দূর যেতে হবে না, এবারে কথাই দাও, একটা রেকর্ডই করে ফেললাম ভাই। রেকর্ড? কিসের রেকর্ড? কই, কিছু জানতে পারলাম না তো। আরে বেটা হাদারাম, এবারে রেজাল্টের কথা বলছি। বিশ্বাসই করতে পারছি না, আমি মাধ্যমিক পাস করেছি। ভাবলে অবাক লাগে। যারা টুকলিফাই বিদ্যাটা না বেশ ভালোই কাজে দিয়েছে। আর বংশের মধ্যে আমি প্রথম মাধ্যমিক পাস। যারা ভাবলে অবাক লাগে,
ভাবলে তো গায়ে শিহরণ উঠে বল। দোস্ত, তোর জন্য না সত্যি খারাপ লাগছে। কই, আমার তো নিজের জন্য এক চেটেও খারাপ লাগছে না। আমি তো জানতাম পরীক্ষায় পাশ করতে পারবো। টেস্টে খারাপ করার পরেও স্কুল আমাকে একটা সুযোগ করে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দেওয়া। জানিস কার্তিক, এইবার পড়েছিলাম অনেক কিছু, কিন্তু কি করব, পরীক্ষার হলে গেলে সব কেমন যেন গুলিয়ে যায়, কিছুই মনে করতে পারি না। আসল কথা হচ্ছে বাড়িতে মুখ দেখাবো কি করে সেটাই বুঝে পাচ্ছি না। অথচ মা বাবা কত আশা করে বসে আছেন। এ তো বেশ বিপদে ফেললি ভাইনি। তোকে একা ফেলে যাই বা কি করে? এই গাবলু, চল আজ রাতটা না হয় তুই আমার বাড়িতে থাক, ঠিক আছে? এই যত্ন আত্মি বিশেষ করতে পারবো না, তুই তো জানিস ছোটবেলায় বাপ মা দাদা বলে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। এ থেকেই দাদা বলির আশ্রয় আছে। দয়া করে দুটো খেতে দেয়, এই বাস। হ্যাঁ, ওই তার বিনিময়ে কিছু কাজ করে দিতে হয়, যেমন ধর ওই বাসন মাজা, বাজার করা, কাপড় কাচা, এইসব। তাতে আমি খুশি। এই চল, আর দেরি করি না। হ্যাঁ, বাড়িতে গিয়ে তোর খাবারের ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, দুজনে মিলে খুব মজা করবো, বুঝলি? কিন্তু তুই কি আর মজা করবি? তুই তো চালা লাড্ডা মেরে বসে আছিস। মেলা ফ্যাস ফ্যাস করিস না তো। নিজেকে খুব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করছিস, তাই না? তোর বিদ্যের বহর আমার খুব ভালো করেই জানা আছে। রাগ করলি দোস্ত? কি বলতে শালা কি বলে ফেললাম এটি। আচ্ছা চল, এখন বাড়ি যাই, চল। না না, শোন, আমি তোর বাড়ি যেতে পারবো না। তুই রাগ করিস না। দেখ কার্তিক, এমনিতেই আমার পড়াশুনো নিয়ে বাবা মার মনে অনেক দুঃখ রয়েছে। পুরো বাড়ির নিয়ম ভঙ্গ করে না না, ওদের মনে আর আমি নতুন করে কোনো কষ্ট দিতে চাই না। আমি যেতে পারবো না। ঠিক আছে, তোকে তোর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চল। না, তারও প্রয়োজন হবে না। তুই বাড়ি চলে যা, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। ঠিক আছে বাবা, 10 তারিখ যে কম আমি তবে চলি, ঠিক আছে? কাল দেখা করিস কিন্তু, ঠিক আছে? চল, টাটা। दुखी लग रहा है बेटा ज्ञानांजन। प्रभु, बाबा, आपने আমার নামও জানতা है।
क्या करेंगे? कुछ समझ नहीं पाता है। गुरुजी, गुरुजी, আপনি আমাকে দীক্ষা দিয়েছিए, अब अपना चेला बनाइए। चेला बनेगा, चेला बनेगा। चेला बनेगा, चेला बनेगा। बनना जरूरी नहीं है, बनना जरूरी नहीं है। तुझे किसी का भी चेला कर सकता है तू सब कुछ, रह के अकेला शिवोहम शिवोहम। परंतु गुरुजी, मैं क्या करूंगा? कुछ समझ नहीं पाता है। আমাকে আপনি পথ দেখান। बोलना है कम, समझा बच्चा? बोलना है कम और सुनना है ज्यादा। बसा ले ये अपने दिल में और कर ले ये वादा, हर किसी के बात में तू कभी नहीं झांकना, ना मुंह पर सदा हंसी बनाए रखना। लेकिन याद रख, ये बात तो से ज्यादा और किसी से ना बताना। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ये ले बच्चा, ये ले, इसे हमेशा अपने पास ही रखना। এটা কি হলো? এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন না, স্বপ্ন যদি হবে তাহলে এটা এলো কোত্থেকে? তাহলে কি স্বয়ং ঈশ্বর আমার কষ্ট দেখে সন্ন্যাসীর বেশে আমার কাছে এসেছিলেন? কিন্তু তাই যদি হবে তাহলে এমনি করে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন কেন? হে প্রভু, আপনি আমাকে একা ফেলে কোথায় চলে গেলেন? প্রভু, আপনি আমাকে একা ফেলে কোথায় চলে গেলেন? मुंह पर हंसी सदा बनाए रखना, मुंह पर हंसी सदा बनाए रखना। চলবো আমি আপনার দেখানো পথেই চলবো, নিশ্চয়ই চলবো। দেখা পায় কপাল গুনেতে, কে বলে কেউ নেই হয়তো কেউ আছে এখানে। কেউ কেউ তার দেখা পায় কপাল গুনেতে, শুধু কপাল গুনেতে, তারা একটি কথাতে বলতে যে যায় জীবনখানা একটি নিমেষে, শুধু কপাল গুনেতে, তারা একটি কথাতে।
যায় জীবনখানা একটি নিমেষে। কে বলে কেউ নেই, হয়তো কেউ আছে এখানে। কেউ কেউ তার দেখা পায় কপাল গুনেতে। কে বলে কেউ নেই, হয়তো কেউ আছে এখানে। কেউ কেউ তার দেখা পায় কপাল গুনেতে। কে বলে কেউ নেই, হয়তো কেউ আছে এখানে। কেউ কেউ তার দেখা পায় কপাল গুনেতে। কে বলে কেউ নেই, হয়তো কেউ আছে এখানে। কেউ কেউ তার দেখা পায় কপাল গুনেতে। মা, মা গো, আজ যে আমার বড় আনন্দের দিন মা। তোমার স্বপ্নকে আমি সত্যি করতে পেরেছি। আমার সব কৃতিত্ব তোমারই প্রাপ্য মা, তোমারই প্রাপ্য। মনে আছে মা, সেই ছোট্টবেলায় তুমি আমাদের শিখিয়েছিলে, উৎসাহ দিয়েছিলে, সাহস জুগিয়েছিলে। তোমার আদর্শেই মা জানতে পেরেছি কিভাবে কর্তব্যে অবিচল থেকেও নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। আমি জানি না আজ হয়তো তুমি আমাদের মধ্যে নেই, কিন্তু আড়াল থেকে ঠিক আমাদের দেখছো, আমাদের পাশে আছো। বলো না মা, তুমি খুশি তো? প্রণাম নিও মা, আশীর্বাদ রেখো। কংগ্রেচুলেশন দিদি, অনেক অনেক অভিনন্দন আমার এই মিষ্টি দিদিকে। তুই করে দেখিয়েছিস বড় কুকি, তুই পেরেছিস। থাক বা থাক থাক থাক, তোর মায়ের ইচ্ছেটা পূরণ করেছিস। ওকে কি বলে যে আশীর্বাদ করি বলতো মা? আমি জানি আজ তোর মা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। বড় মা সবার আদর্শ হয়ে হোক। জানবি মা, নিজের জন্য তো সবাই বাঁচে, তাই তারা নগণ্য। আর সবার জন্য যে বাঁচে সেই তো গণ্য হয় 10-এর মধ্যে। তো পরীক্ষায় ভালো রেজাল্ট হয় রে মা, জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশের দশের পথপ্রদর্শক হতে পারবি, সেদিনই জানবি জীবন সার্থক। আরে দাঁড়াও, আমি তো মিষ্টি মুখ করাই, আমি নিয়ে আসছি, দাঁড়াও। বাবা, হ্যাঁ বল। আমি কিন্তু উচ্চ মাধ্যমিকটা এই স্কুল থেকেই করব। তোমার কোনো আপত্তি নেই তো? না রে মা, আমার আপত্তি থাকবে কেন? ছোটবেলা থেকে এই স্কুলে পড়াশোনা করেছিস, তাছাড়া তোর বাড়ির কাছে স্কুল, এতে তো তোর সুবিধেই হবে। হ্যাঁ দিদি, তাই কর। আরো 2 বছর তোর সঙ্গে একসঙ্গে স্কুলে যেতে পারবো। ওরে আমার দুষ্টু মিষ্টি বোন, আরে দুষ্টু মিষ্টি বোনটা তার দিদির জন্য যে গিফটটা এনেছে, সেটা কে দেখবে শুনি? কি কি? উফ, এখানে বলা যাবে না। ভেতরে চল বাবা, তুমিও চল। হ্যাঁ হ্যাঁ চল, আমিও দেখি দিদির জন্য কি গিফট এনেছিস। চল 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 চল। এই যে তুমি এলে, সেই ভোর 5টায় বেরিয়ে গেছো, আর এখন ফিরলে? আহা দাদু মা, সকাল সকাল কি শুরু করলে? আরে আমি কি ওই পাড়ার মোড়ে আড্ডা দিতে গেছি নাকি? তুই জানোই এই শহরে চেম্বার অফ কমার্সের আমি সভাপতি। এখন মিটিং থেকে এলাম, আবার এই সারাটা দিন ব্যস্ত থাকতে হবে মিটিংয়ে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মিটিং নিয়ে থাকো। ছেলে কথা একটু ভাবো কি? আরে এ কি কথা বললে? বিশাল এই বিজনেসটা বলতে গেলে আমি একা হাতে সামলাচ্ছি। কার জন্য বলো? আমাদের ছেলের জন্যই তো। দেখো, আমি ব্যবসার কিছু বুঝি না, আর বোঝার কোনো আগ্রহ আমার নেই। বাবা, কি হয়েছে বলবে তো? শোনো, বাণিজ্যে বসতি লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মীর পেছনে পড়লে কেন? গতকাল দুপুরে বাবুর হেডমাস্টার মানে আমাদের ফোন নিয়ে এলো।
আর বাড়ি থেকে বেরোবার আগে আমি তো জেনেই গেলাম যে বাবলু মাধ্যমিক পাস করতে পারে। তারপর তারপর কি এমন হলো? কি হয়েছে? বাবলু কি হয়েছে? ও ঠিক আছে তো? পরীক্ষায় পাশ করেনি, খবরটা জানা ছিল বলে ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। কি করবো ভেবে পাচ্ছিলাম না। রাত যখন প্রায় 9:30 তখন দেখি ও ফিরল। আর কি দেখলাম জানো? হাসছে, মিটিমিটি করে নিঃশব্দে হাসছে। আমি তো দেখে থ বনে গেছি। আসছে পরীক্ষায় পাস করেনি জেনেও আসছে কেন? আচ্ছা, এ নিয়ে তুমি ওকে কোনো কথা জিজ্ঞেস করোনি? কি জিজ্ঞেস করবো বলো, তুমিই বলো। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারতাম। পরীক্ষায় ফেল করে হাসছিস, লজ্জা করে না? কিন্তু পারিনি। ওর মুখের হাসি দেখে মনে হচ্ছিল ও খুব আনন্দে আছে। তারপর তারপর কি তারপর হলো? রাতে খাবার দিতে গিয়ে ডাকলাম, দেখি সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখে হাসছে। আশ্চর্য। আচ্ছা, কিন্তু এসব কথা কাল রাতে আমি বাড়ি ফেরার পর আমাকে বলনি কেন? কাল রাত 12:30 নাগাদ বাড়ি ফিরেছি। তখন তোমাকে ওইসব বলে অস্থির করতে চাইনি। তাই তো তুমি ফেরার পর তোমাকে কত কি না বলে ফেলেছি। বোঝোই তো মায়ের মন। সে আমি বুঝি বাবু মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝি। ওগো, কিছু একটা করো। আমাদের ছেলেটার মাথা ব্যথা ঠিক আছে তো? পরীক্ষায় ফেল করে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েনি তো? ওগো, কি করবে বলো? কি করবে? কিছু একটা বলো। দাঁড়াও দাঁড়াও, অত অস্থির হয়ে শোনো, আমি আগে যেমন করতে চাই গিয়ে দেখি ব্যাপারখানা কি কেমন, তারপর না, খবরদার না বলছি। তুমি এখন ছেলেকে কিচ্ছু বলতে যাবে না। আমার মাথার দিব্যি রইল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত উত্তেজিত হবে না। ঠিক আছে, আমি যাবো। আমি আমি বরং উনির সঙ্গে ফোনে কথা বলে সব ঠিক করে নেব। তুমি টেনশন করো না, তুমি ওই কাবুর খেয়াল রেখো কেমন? না, যাই দেখি কি ছেলেটা ঘুম থেকে উঠলো কিনা। হাসি হাসি শুধুই হাসি, হাসির কোনো জুড়ি নাই, হাসতে কোনো ট্যাক্স লাগে না, হাসতে থাকো তাই। হাসি হাসি শুধুই হাসি, হাসির কোনো জুড়ি নাই, হাসতে কোনো ট্যাক্স লাগে না, হাসতে থাকো তাই। বড্ড হাসি, মুচকি হাসি, কেউ আবার চেন নাগে। হাসি দিয়ে জয় করা যায় দুনিয়াটাকে। হাসি হাসি শুধুই হাসি, হাসির কোনো জুড়ি নাই, হাসতে কোনো ট্যাক্স লাগে না, হাসতে থাকো তাই। গুরুর আদেশ পালন করে হাসতে ধরি মানা, হাসির যে এক বিপদ আছে তাও কি ছিল জানা। গুরুর আদেশ পালন করে হাসতে ধরি মানা, হাসির যে এক বিপদ আছে তাও কি ছিল জানা। হাসি হাসি শুধুই হাসি, হাসির কোনো জুড়ি নাই, হাসতে কোনো ট্যাক্স লাগে না, হাসতে থাকো তাই। বাবার কথা মতো চলে এখন পর্যন্ত সব ভালোই হচ্ছে। পরীক্ষায় পাশ না করায় বাড়িতে যে একটা বইচুই হুলস্থুল হবে ভেবেছিলাম, সেরকম কিছুই হয়নি। জয় জয় সাধু বাবার জয়, জয় গুরুজির জয়। অবশ্য
আমাকে দেখে কেমন কেমন যেন করছিল। তাই তো আমি মায়ের কাছে ওই সবটা খুলে বলে দিয়েছি। মার কাছ থেকে আমি অবশ্য কিছুই লুকোই না। তবে হ্যাঁ, এই কথাও বলে দিয়েছি, আমার বলার কথা যেন কোনোভাবে ফোলাচকার না হয়, এমনকি বাবাও যেন জানতে না পারে। কিন্তু এই কার্তিকটা এখনো কোনো দেখা নেই কেন? আচ্ছা দেখি, আর কিছুক্ষণ অপেক্ষা করে দিই। কি হচ্ছে এটা? হচ্ছেটা কি? মাংসবাজি ডেপোমি ফাজলামো হচ্ছে। মালা আমার চোখ দুটো না হয়ে টেরাই, কিন্তু তাই বলে আমাকে দেখে এরকম মুচকি মুচকি হাসা, এমন ভাবে ব্যঙ্গ করা, বলুন আপনারাই বলুন। আরে কাকু, আমি কেন খামো খাওয়াই? আপনাকে দেখে হাসতে যাবো বলুন তো? না না, আপনি ভুল ভাবছেন। আমি ভুল ভাবছি? চোরে পাকা ছেলে, দাদাকে আতা করানো হচ্ছে বুঝি? দেখুন দাদা দিদিরা, দেখুন ও এখনো হাসছে আমাকে দেখে দেখে। কি সাহস! কোন পাগল টাগল নয় তো? হঠাৎ করে পেছন থেকে এসে যদি আমাকে কামড়ে দেয় বা গোপটা যদি খুবলে নেয়, তখন কি করবো আমি? আরে কাকু, আপনি একটু শান্ত হন। বিশ্বাস করুন, আমি আপনাকে দেখে হাসছি না। আরে এটা তো আবার আমাকে দেখে হাসুনি? তাহলে কি দেখে হাসছিলে? কি দেখে হাসছিলে শুনি? এই রাস্তাটাকে দেখে? ওই যে নেড়ি কুত্তাটা বসে গা চুর করছে, ওটা দেখে? নাকি 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 রাস্তার কোণে ওই যে এক পাটি ছেঁড়া দুটো পড়ে আছে, ওটাকে দেখে? আরে নয় ছোকরা, আজ আমার চোখ টেরা, তাই তুমি হাসছো। কাল যে এই তোমার মাথায় এই দাগ যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আর পরশু কোনো অ্যাক্সিডেন্টে এই তোমার যে কানা হয়ে যাবে না, সেটা কি কেউ বলতে পারে? আর তখন আমি তোমাকে দেখে যদি হাসি, কেমন লাগবে শুনি? শুনি কি হলো? হলো কি শুনি? চিৎকার চেঁচামেচি কিসের? বলবেন না ভাই, এই ছোকরা আমাকে দেখে হাসছে। আপনি আমার নকল করছেন? আমার ভেঙাচ্ছে? না না, আমি জানি কি বলে ঠিক আছে করছে। হ্যাঁ ছেলেটাকে একাকে লজ্জা হচ্ছে, তাই না? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি আমার ছোকরা বলি, জানেন আমি কে? কি নাম আপনার? আমার নাম শ্রী লাগাতে হবে না, শ্রী দাও দুইলে। এদিকে এসো।
সাবধানে থাকবে। চল কেমন? উফ বাবা, মস্ত ভাড়া কাটলো। এই আশার এই বিপদের কথা তো জানা ছিল না। সাধু বাবা, এ তোমার কেমন লীলা! একবার একবার কেরা লোকটাকে পাঠিয়ে আমাকে বিপদে ফেলছো, আর আরেকবার ওই তোতলা লোকটাকে পাঠিয়ে বিপদ থেকে আমাকে উদ্ধার করছো। ধন্য গুরুজি, ধন্য তুমি। তাই তাই যত বিপদে আছো, আমি আমি সব সময় তোমার ওই দেখানো পথেই চলি। কিন্তু এই যে কার্তিকটা আমাকে প্রতিদিন অপেক্ষা করে রাখে, কি জানি কখন আসবে। এই ছেলে! বলে এটা কি হচ্ছে, হ্যাঁ? দূর থেকে দেখছি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছো। পুরো ব্যাপারটা কি? কি হলো? কিছু বলবে? বাড়ি যাবো, পথটা ছাড়ো। বাড়িও যাবে, পথও ছাড়বে। কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দাও। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এই নিয়ে তোমারে দুজন। দুবারে দুজন? মানেটা কি? আরে বাবা, একটু আগে একটা টেরা ভদ্রলোক এসে আমাকে ভীষণ ভাবে শাসিয়ে দিলেন। আরে উনি বলছিলেন আমি নাকি ওনার টেরা চোখ দেখে হাসছি। আমাকে এই মারেন কি সেই মারেন? অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কষ্ট করে ওর হাত থেকে রেহাই পেলাম ঠিক, কিন্তু কি লাভ হলো? এসে বললাম এই তোমার খপ্পরে। আর বাবা এইভাবে যদি চলতে থাকি শেষ পর্যন্ত আমাকে তো উত্তম মধ্যম খেতে হবে নাকি? এই ব্যাপার? তা যাই বলো, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আরেকটা কথা, কি কথা? আমি তোমাকে দেখে হাসতে যাবো কেন? হাসবে তো তোমরা আমাকে দেখে। কেন? এ কথা কেন বলছো? উমা, তুমি হচ্ছে বাংলার সেরা ছাত্রী, আর আমি তার অর্থ তুমি আমাকে চেনো? না চেনার কি আছে? একই স্কুলে পড়ি। হ্যাঁ, মেয়েদের বিল্ডিং আলাদা, তাও। আমিও তোমার চিনি, এও জানি তুমি পরীক্ষায় পাশ করতে পারো। তোমার নাম জ্ঞানাঞ্জন। আমাদের হেডমাস্টার মশাই তোমার কাকা হন, আর তোমার বাবা শ্রী নীলাঞ্জন লাহিড়ী, এক বিশাল মনের মানুষ। তুমি তুমি আমার ব্যাপারে এত কিছু জানলে কেমন করে? আর বাবার ব্যাপারে যেটা বললে তার অর্থ বা কি? আমি একটা মহিলা মার্শাল আর্ট সংস্থার সাথে যুক্ত আছি। আজ থেকে প্রায় 2 বছর আগে সেই সংস্থাটা গড়ে তোলার জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন হয়েছিল। সেই টাকাটা আমরা ভেবেছিলাম শহরের সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে জোগাড় করে নেব। সে কারণেই যাওয়া হয়েছিল তোমাদের বাড়ি, তোমার বাবার কাছে। তা বাবা তোমায় কি বলেছিলেন? তুমি তো আমাদের প্রয়োজনের পুরো টাকাটাই দিয়ে দিলেন। অনেকগুলো কথা সেদিন তিনি বলেছিলেন জানো, একটা কথা আজও কানে বাজে। তিনি বলেছিলেন নারী স্বাধীনতা প্রয়োজন, সে কারণে প্রয়োজন নারীদের আত্মনির্ভর হওয়া। নারীরা যেদিন আত্মরক্ষা করতে শিখে যাবে সেদিনই নাকি জন্ম নেবে নতুন ভারতবর্ষে। খুব ভালো লেগেছিল সেদিন ওনার কথাগুলো। তোমার মায়ের সাথে সেদিনই দেখা করেছিলাম, আর তোমার বাবার হাতেই আমাদের সংস্থার উদ্বোধনটাও করিয়েছিলাম। বাবা, এ তো পুরো রামায়ণ শুনিয়ে দিলে। হ্যাঁ, শুধু রামায়ণ কেন, চাইলে পুরো মহাভারতও শোনাতে পারি। শুনবে নাকি? মানে মানে এই যেমন ধরো তোমার ব্যাপারেও জানি কিছু কিছু। যেমন তুমি সহজ সরল শান্ত প্রকৃতির ছেলে, কিন্তু ভীষণ অভিমানী। স্কুল কামাই তুমি করো না, বাইরের খাবার খেতে পছন্দ করো অথচ ভয়ে খাও না। বন্ধু বান্ধব তেমনই, মেয়েদের আবার একটু এড়িয়ে চলো, ইত্যাদি ইত্যাদি। তবে আমার সাথে কথা বলতে অসুবিধে হচ্ছে না তো? বুঝছে না? আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে কেন? একটা কিছু তো আছে। এই সত্যিটা তো বলতে পারবো না। মানে তোমাকে কেন বলবো? সাধু বাবা বলেছিলেন দুজনের বেশি কাউকে না বলতে। বাড়িতে মাকে বলেছি, আর আর ওই যে কার্তিক এলে কার্তিককে বলবো। হ্যাঁ, সে কাকে বলবে না বলবে তোমার
কিছুই বুঝতে পারছি না। যেকোনো একটা আঙুল ধর। না, তুমি জিতেছ। সবটা খুলে তোমাকে বলবো। হ্যাঁ, বুঝলাম। একটা কথা বলবো, রাগ করবে? হ্যাঁ, না না, রাগ করবো কেন? তুমি ভালো মেয়ে, নিশ্চয়ই ভালো কিছুই বলবে। ধরো আমি যদি তোমার পড়াশোনায় সাহায্য করি, খুব আপত্তি করবে? তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, আপনিবার পরীক্ষায় অবশ্যই পাশ করবে। ভেবে দেখো, পরে আমাকে জানিও। আচ্ছা, তোমার ফোন নম্বরটা হবে? আমার তো কোনো ফোন নেই। আজকালকার দিনের ছেলে হয়ে বলছো ফোন নেই কেন? যেটা দেয়নি না? আরে বাবা, না না, তা নয়। বাবার কাছে তো চাইলেই ফোন পেয়ে যাবো, কিন্তু আমি ফোন দিয়ে কি করবো বলতো? আমার তো কোনো বন্ধু বান্ধব নেই, এই ফোন টোন করার এরকম কোনো মানুষও নেই। ভালো লাগে না তাই। তবে হ্যাঁ, তুমি পড়াশোনায় সাহায্য করলে, যদি আমি পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে তোমার সাহায্য আমি নেব। পরীক্ষায় পাশ করলে বাবা যে খুশি হবেন। বেশ, তাহলে এই কথাই রইল। কাল বিকেল 5টায় যাবো তোমার বাড়ি, কেমন? আমি বাড়িতেই থাকবো। তোমার আরেকটা কথা জিজ্ঞেস করি, তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? তোমার তো বলতে লজ্জা নেই, আমার কিছু বইয়ের প্রয়োজন ছিল, কেনা তো আর সামর্থ্য নেই, তাই এদিকে একজনের বাড়ি যাচ্ছি না। যদি তার কোনো বইগুলো একটু পেয়ে যায়। তোমার বাড়ি তো এইদিকে, যাবে না? আমি যাবো না, তুমি যাও। আসি তাহলে। তুমি? আমি ভয়কে করো মোকাবিলা, ভয়কে করো জয়। ভয় পেও না, ভয় পেও না, পেও না তো ভয়। ভয়কে করো মোকাবিলা, ভয়কে করো জয়। ভয়ের ভাষা মনের মাঝে শোনো মহাশয়, মনটাকে তাই শক্ত করো, পালিয়ে যাবে ভয়। ভয়ের ভাষা মনের মাঝে শোনো মহাশয়, মনটাকে তাই শক্ত করো, পালিয়ে যাবে ভয়। ভয় পেও না, ভয় পেও না, পেও না তো ভয়। ভয়কে করো মোকাবিলা, ভয়কে করো জয়। ভয় পেও না, ভয় পেও না, পেও না তো ভয়। বলো সবাই আর কখনো ভয়কে তো ভয় নয়। বলো সবাই আর কখনো ভয়কে তো ভয় নয়। বলো সবাই আর কখনো ভয়কে তো ভয় নয়।
রে বোন? কি হলো? কি হলো? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। নে, জল খাও। এবার বলতো কি হলো? ওই ওরা 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 কারা? ওই পাড়ার মোড়ের ছেলেগুলো আমার পিছন নিয়েছিল দিদি। আমার ভীষণ ভয় করছে, খুঁজছি ইঙ্গিত করছিল। তুই এতটা ঘাবড়ে গেলি? আমাকে দেখ, গত 3 বছর ধরে এই সমস্ত উটকো ঝামেলাগুলো সামলে চলছে। প্রথম প্রথম একটু খারাপ লাগতো ঠিকই, কিন্তু এখন তো এই সমস্ত ব্যাপারগুলো গা শো হয়ে গেছে। এই এখন কি তোকে ওরা বিরক্ত করে? করে, কিন্তু কাছে দিতে সাহস পায় না। এরকম ছেলেগুলো বরাবরই ভীষণ ভীতু আর মেরুদণ্ডহীন হয়। মুখে তো জগৎ মারিতনের দল, কিন্তু আসলে মেরুদণ্ড বলে ওদের কিচ্ছু হয় না রে। এদের আবার ভয় পাবো কি? আমার তো এদের দেখলে উল্টো করোনা হয়। কিন্তু দিদি শোন বল, আগে নিজে শক্ত হ, নইলে জীবনের এই কঠিন পথগুলো বেরোবে কি করে বলতো? আর কাল তো সময় আছে যে তোকে পাহারা দিয়ে চলবে। কত করে বলেছিলাম মার্শাল আর্টটা শিখ, না শিখবি না। তোর তো আবার লজ্জা লাগে না, এখন বোঝ ঠেলা। আচ্ছা এখন সব বাদ দে, এখন বল এখন আমি কি করবো? তোকে হাতি ঘোড়া কিছুই করতে হবে না, শুধু আমি যেভাবে বলবো সেভাবে চলবে, ব্যাস। কাল ভোর 5টায় আমাদের ভেতরে উঠো, আমি তোকে শেখাবো মার্শাল আর্টের প্রাথমিক মার্গদর্শন। শোন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষায় শেখায় না রে, আত্মবিশ্বাসও বাড়ায়। যা এখন গিয়ে পড়তে বসতো, আমি তোর জন্য জল খাবার বানিয়ে আছি। ঠিক আছে, যাচ্ছি। বেশ ভালোই আছে গা। আজ 6 মাস হলো এমনই এক সন্ধ্যায় সে দেখা পেয়েছিল সাধু বাবা। সেই থেকে তার মুখের হাসিটি অম্লা, সর্বক্ষণের সঙ্গে। প্রথম 1-2 দিন একটু অসুবিধা হয়েছিল বটে, তার এই হাসি নিয়ে। এরপর থেকে সে নির্ঝঞ্ঝাট হেসে চলেছে। অন্যদিকে সুচরিতা তার পড়াশোনার দায়িত্ব নেবার পর থেকে সে বেশ ভালোই করছে। নীলাঞ্জন বাবু আর মনিকা দেবী সুচরিতার এই প্রয়াসে যার কন্যাই খুশি। মনিকা দেবী মা হারা এই মেয়েটির কাছ থেকে প্রতিদিন ওর বাড়ির সব খবরাখবর, ওকে নিজের মেয়ের মতোই স্নেহ করে। আর সুচরিতাও যেন মনিকা দেবীর মধ্যে তার হারানো মাকে খুঁজে পায়। এ পর্যন্ত তো বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আজ না, সেটা আপনারাই চাক্ষুষ করুন।
কোথায় যাবেন? মানে এই রিক্সার জন্য অপেক্ষা করছেন? आपने मुझसे कुछ पूछा? अरे मैं तो पूछ रहा था क्या वो जो रिक्शा जो नौका करता है अब कहाँ जाएगा? वो जो लक्ष्मी पेट्रोल पंप है ना, उसके बगल वाले मकान अबोरल मेंशन, उसमें मैं रहती हूँ और रिक्शा के लिए वेट कर रही हूँ। ओह अच्छा अच्छा अच्छा, रिक्शा जो नौका करता है, ठीक है। किंतु यहाँ से रिक्शा पाना बहुत मुश्किल होता है। श्याम को देखिए, से कौन से तो रिक्शा जो नौका करता है। हाय हाय हाय, मैं लुट गई, हाय मैं बर्बाद हो गई, हाय मैं कहाँ जाऊँ, क्या करूँ, हाय क्या हुआ? अब क्यों रोता है? अरे पूछिए मत, मैं किसी को मुंह दिखाने की काबिल नहीं रही, हाय हाय क्या हुआ आपके मुंह को? क्या भरा तो मुंह है? अरे हम ना रहे घर के, ना रहे घर के, हाय हाय अरे बहन जी, मैं तो कुछ पूछते नहीं पाता है। अरे किसका घर, कहाँ का घर? आपको मेरी बात समझ नहीं आ रही है? समझ में नहीं आ रहा तो चुप रहिए। अरे यार, मेरा सब कुछ चोरी हो गई है। सब कुछ? हाँ, सब कुछ तो है, सब कुछ मतलब क्या क्या? सब कुछ मतलब रुपया, पैसा, सब कुछ। हाँ, मैं आज ही मेरी बेटी की शादी के लिए 5 लाख रुपया, हाँ, एक शाहूकार से कर्ज लिए थे। हाय हाय, गया, मेरा सब कुछ गया। हाय हाय, आज अगर वो जिंदा होते तो मुझे ये दिन दिखना नहीं पड़ता। हाय हाय, मैं अब क्या करूं, कहाँ जाऊं? हाय हाय, अरे बाबा रे, आपका 500 को टका चोरी करके ले लिया। किंतु मेरा चौको फाकी दवा इतना सोचा नहीं। हमको मालूम है, हमको निगाह मालूम है। हाँ? आपका टका पैसा किसी ने चोरी किया। आपको मालूम है? आप जानते हैं? तो बताइए बताइए, किसने चोरी किया? बहन जी, हाँ? वो जो बेटा है आपका जो मैंने लक्ष्य किया, से कौन से पोस्ट मीठी मीठी हंस रहा है, चोरी करके मजा देख रहा है। मैं एकदम निश्चिंत होके बोलता, आपका टका पैसा उसी ने चोरी किया। आपका दिमाग ठिकाने पे है या नहीं? हाँ? उस बेचारा तो कब से यहाँ पे बैठा है, शायद मेरे आने से पहले। वो कैसे चोर हो सकता है? अब देखिए 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 देखिए, वो मुझसे 30 फुट दूरी में बैठा है। वो कैसे चोर हो सकता है? बोलिए।
রিকশা 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 কি জেনেছো আর কি বা বুঝেছো বলবে তো? আমি জানি আমি কিছুই করেছি আপনি জানেন কোন দিকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আমার তো কিছু বুঝতে বাকি আছে স্যার ওদের লুকিয়ে থেকেও আপনার চোখে ফাঁকি দিতে পারি না স্যার নিশ্চয়ই কোনো বড় পুরো টাকাটাই এখানে আসছে স্যার টাকাটা ওই পাশেই সরিয়েছিলাম তাই আপনার কাছে হারালাম স্যার পুলিশে খবর দেবেন না স্যার নমস্কার স্যার আসতে দেরি হয়ে গেল কিনা তুই আমার বাকুয়ারা এখানে বসে আছিস ওই রেশনটা তুলতে হলো কিনা তাই দেরি হয়ে গেল আর তুই কোলে ওটা কি আরে আগে তো একটু শান্ত হয়ে বসতো তারপর বলছি। হ্যাঁ বল শোন শেয়ার দিবি মানে বেশ কিছুদিন একটু আয়েশ করা যাবে বল হ্যাঁ তাই না? ঠিক কার্তিক এমনিতে তুই অনেক দুষ্টুমি করিস সেটা জানি কিন্তু এখন তুই যেটা বললি সেটা তো অন্যায়। আরে এই টাকা কি রে আজ আছে কাল নেই কি তুই অপরাধ বোধ সেটা তো সারাটা জীবন তোর সঙ্গে হয়ে থাকে পারবি পারবি আর কোনোদিন নিজের বিবেকের সঙ্গে চিন্তা করে চিনতে পারবি আর কোনোদিন নিজের উপর বিশ্বাস করতে যদি এই প্রশ্নগুলোর উত্তর তোর জন্য হ্যাঁ হয় নে না নে এই টাকার ব্যাগটা তুই রাখ আমি এখান থেকে চললাম আমি কতটা খারাপ করি আসলে কিছুক্ষণের জন্য এতগুলো টাকা আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছিল টাকার লোক বিবেক বুদ্ধির উপর চেপে বসেছিল কিন্তু কিন্তু তোর কথাগুলো শুনে আমার হুঁশ ফিরেছে আমি সরি আচ্ছা এইবার বল এই টাকাগুলো কি করবে আরে বন্ধু তোর উত্তর যে এমনটাই হবে সেটা আমি জানতাম তোর উপর আবার সে বিশ্বাস আছে ছিল আর থাকবে আর এই যে টাকার ব্যাগটা এইটা নিয়ে এখন আমাদের একটাই কর্তব্য যার ব্যাগ তার কাছে নিয়ে ঠিকভাবে পৌঁছে দেবে চল চল আর দেরি করিস না দাদা কিন্তু এই ব্যাগের মালিকের তো ব্যাপারে আমরা কিছুই জানি না পৌঁছাবো কি করে আরে শোন তোর যেন মনে হচ্ছে এখন আমাদের থানায় যাওয়া উচিত না থানায় যেতে হবে না ওই মহিলাকে আমি নিজের বাড়ির ঠিকানা বলতে ওখানে শুনেছি আচ্ছা ওই যে ওই আগরওয়াল মেনশনে ওইখানে ওনার বাড়ি তাহলে চল এবারে ব্যাগটা নিয়ে আমরা মহিলার বাড়িতে যাই না জানি মহিলা কত টেনশনে আছে চল আর দেরি করা যাবে না চল
সুখী হওয়ার মাপকাঠিও ভিন্ন লোকের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু জীবনে তার সবচাইতে শ্রেষ্ঠ প্রাপ্তি কি সেটা কিন্তু না, সে নিজেও জানে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সেই স্বামীহারা অবাঙালি মহিলার প্রসঙ্গেই কথাগুলো আপনাদের সব বলছি, যিনি সবে মাত্র ওনার মেয়ের বিয়ের জন্য ধার করা 5 লক্ষ টাকা খুইয়েছেন। ঘাবলুরা ওনার বাড়ি গিয়ে দেখলো উনি সমস্ত আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় একেবারে বিছানায় শয্যাশায়ী। কাল বিলম্ব না করে গাবলু যখন সম্পূর্ণ ঘটনার বিবরণটা দিয়ে টাকার ব্যাগটা ওনার হাতে দিলেন, উনি গাবলুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, এটাই ওনার জীবনের সবচাইতে বড় পাওয়া, আর এই দিনটাই ওনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দিন। গাবলু গুরুতর আপত্তি থাকা সত্ত্বেও উনি গাবলুকে 10,000 টাকা নিতে বাধ্য করলেন। কেন বলুন তো? গাবলুর সততার পুরস্কার স্বরূপ। আবার কি বললেন জানেন? গাবলুর বাড়ির ঠিকানা নিয়ে বললেন ওনার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে উনি নিজে গিয়ে সবাইকে বলে আসবেন। কার্তিক আজ নিজের জীবনটাকে একটু অন্যরকম ভাবে চিনল, আর গাবলু বাড়ি ফিরল এক অনাবিল আনন্দ, তৃপ্তি আর শান্তি। হ্যাঁ, তো বলবে। হ্যাঁ, গাবলু কোথায়? ওকে দেখছি না গতকাল থেকে। ওই নিজের ঘরে, আর কোথায় হবে? হ্যাঁ, না তাই বড় গাবলুর মা, ছেলেটা আমাদের মুখ উজ্জ্বল করেছে। এই স্থানীয় সংবাদপত্র তো বটেই, কলকাতার সব নামি দামি সংবাদপত্রেও ওর এই যে 5 লক্ষ টাকা ফেরত দেওয়া, এই বিষয়টা ওর ছবি সহকারে ফ্রন্ট পেজে ছেপেছে, বুঝেছ? দেখো তো কে এলো। আরে ফোনি, আয় আয় ভাই, আয় বস। ঠিক আছে দাদা, হ্যাঁ, তোমাদের একটা খবর দিতে এলাম। হ্যাঁ বৌদি বসো না। না, তুমি বসো, তোকেও চা দিয়ে আসছি। আবার চা কেন? চা করাই আছে, নিয়ে আসি। আচ্ছা। হ্যাঁ, বল ফোনি, কি খবর? সব মঙ্গল তো? হ্যাঁ দাদা, খবর খুব ভালো। গাবলুর এই মহৎ কাজের জন্য আমাদের স্কুল গর্বিত। তাই স্কুলের পক্ষ থেকে আগামীকাল আমরা ওকে একটা সম্বর্ধনা দেবো বলে ঠিক করেছি। আর সেখানে বিশেষ অতিথি হিসেবে রাজ্যের শিক্ষামন্ত্রী আসবেন বলে কথা দিয়েছে। সত্যি দারুণ খবরটা করবো। নাও চা। জানিস ফোনি, আমি হয়তো ছেলেটাকে মাঝে মধ্যেই পড়াশোনায় কাঁচা বলে খুবই অবহেলা করেছি। কিন্তু আজ আমি
স্বীকার করছি আমি শুনছিলাম। আজ বুঝতে পারছি যে উচ্চ শিক্ষিত, অল্প শিক্ষিত বা শিক্ষিত এসবের কোনো কিছুই একজন মানুষকে যাচাই করা উচিত মাপকাঠি নয়। আমাদের ছেলেটা পড়াশোনায় কাঁচা, মাধ্যমিক পাসটাও করতে পারেনি, কিন্তু ও তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে মানুষ হিসেবে ও সফল। হ্যাঁ, ঠিকই বলেছিল। ছেলে হিসেবে আমাদের গাবলু বরাবরই খুব ভালো, যদিও পড়াশোনা একটু। দরজাটা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। আরে মা, এসো এসো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসো। শুনছো, তুমি গাবলুকে ডেকে দাও, বলো সুচরিতা মা এসেছে। স্যার, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ হল। আর তোমার হাফ ইয়ারের রেজাল্ট দেখলাম, খুব ভালো করেছো। সবই আপনাদের আশীর্বাদ স্যার। আচ্ছা স্যার, গাবলু কেমন করলো টেস্টে? হ্যাঁ, গাবলুর রেজাল্ট দিয়েছে নাকি? কোথায়? আমাকে বললি না তো। হ্যাঁ দাদা, আজই ওদের রেজাল্ট দেওয়া হয়েছে। আর আমাদের গাবলু সব বিষয়ে পাস করেছে। হ্যাঁ, গাবলু সব বিষয়ে পাস করেছে। আমার ছেলেটা সব বিষয়ে পাস করেছে। আর শোনো, সত্যি কথা বলতে কি, গাবলুর এই পরিবর্তন আমাদের স্কুলের সব শিক্ষক শিক্ষিকারাই দারুণ খুশি। হ্যাঁ, আর ও তো আর স্কুলে যায়নি কিনা, তাই এই খবরটাই আমি দিতে এসেছি। কি বলছো ঠাকুরপো? অবশ্য এমনটা তো হবারই ছিল। ওর পড়াশোনার দায়িত্ব কে নিয়েছে দেখতে হবে তো। এমন ভাবে বলো না জেঠিমা, তাহলে গাবলুর চেষ্টা পরিশ্রমকে ছোট করা হয়। আমি তো শুধু ওকে পথ দেখিয়েছি, বাকি সবটাই ওর ফেলেছি। দাদা, হ্যাঁ বৌদি, চলো আমরা ভেতরে যাই, ওরা পড়াশোনা করো। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ভেতরে যাই। অনেকক্ষণ এসেছো বুঝি? না না, বেশিক্ষণ হয়নি। তোমাকে একটা কথা বলার ছিল। বলো কি বলবে? দেখো, তুমি যখন আমার পড়াশোনায় সাহায্য করার কথা বলেছিলে, আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছিলাম। তাই আজ আমি যখন তোমার পড়াশোনায় সাহায্য করার কথা বলবো, না করতে পারবে না। আমি বুঝতে পারছি তুমি ঠিক কি সাহায্যের কথা বলছো। ঠিক আছে, দেবো তোমার সাহায্য। আন্টি আমাকে এই টাকাটা দেওয়ার পর আমি ভাবছিলাম যে এই টাকাটা দিয়ে কি করা যায়। বিশ্বাস করো, আমার এই টাকাটার কোনো প্রয়োজন নেই। আজ আজ তোমাকে দিতে পেরে মনে হচ্ছে যে না, টাকাটা কোনো ভালো কাজে ব্যবহার করছি। আর এইদিকে থাকো, এই টাকাটা তুমি রাখো। তোমার যা যা বইয়ের প্রয়োজন আমি সবটা কিনে দেবো। এমনিতে কারো সাহায্য দিই না, তবে তোমার ব্যাপারটা আলাদা। আচ্ছা, এখন পড়াশোনা শুরু করা যাক। এবার
5টি বছর পেরিয়ে চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে চলে যায়। গাবলুরা কি করেছে চল না দেখি আয়, দিনে দিনে হায় বছর চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে চলে যায়। গাবলু বিকম পাশ করেছে দাঁড়িয়ে নিজের পায়, সুচরিতা ডাক্তারিটা পড়ছে কলকাতায়, দিনে দিনে হায় বছর চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে চলে যায়। মনিকা ছেলের বউ আনিবেন আছে সেই আশায়, সুচরিতা ছাড়া আর কাউকে কি মানায়, দিনে দিনে হায় বছর চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে চলে যায়, দিনে দিনে হায় বছর চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে চলে যায়। তো তুমি এতটা দেরি করে আসবে বললেই হতো, আমি কিরকম ভাবে আসলাম। অনেকক্ষণ অপেক্ষা করছিলে? হ্যাঁ। রাগ করলে? রাগ করবো? তাও আবার তোমার সাথে? বুঝতেই তো পারো, তোমাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছে। সেই গত বছর পুজোয় এসেছিলে, আর আজ ঠিক 1 বছর বাদে। জানি বাবা জানি, আমি যেমন তোমার উপর রাগ করতে পারি না তেমনি তুমি। আর 1 বছর পর এসেছো বললে তো শুনবো না। রোজ কত করে ভিডিও কল করো সে খেয়াল আছে? তখন বুঝি আমায় দেখো না। আচ্ছা, রোজ ভিডিও কলে দেখা আর এভাবে সামনাসামনি দেখা দুটো কি এক জিনিস হলো? তাহলে কি করি বলো? ডাক্তারিটা ছেড়ে চলে আসি তোমার কাছে, তাতে তুমি যেমন খুশি হবে মাও। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছো। মা তো সারাদিন শুধু তোমার কথাই বলে, ভীষণ মিস করে তো তোমাকে। ও, আর তুমি? তুমি মিস করো না বুঝি? আমি? আমার কথা কি বা ভাবে বলো? আমার কথা ছেড়ে দাও। অভিমান হলো? এই, এদিকে দেখো বলছি। আমার কি ইচ্ছে করে না বলো তোমাকে কাছে পেতে, তোমার কাছে আসতে? আর মাত্র 1টা বছর, তারপরেই তো চলে আসছি তোমার কাছে। ততদিন একটু কষ্ট করে। আরে বাবা, তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। তুমি মন দিয়ে তোমার লেখাপড়াটা করো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। এই তুমি এতদিন বাদে এলে, অথচ বাড়িতে আমার সাথে দেখা না করে এই পার্কে দেখা করতে বললে কেন? বলতে তো দাও। 1 বছর পর ফিরেছি। বাড়িতে তোমার সাথে এভাবে আড্ডা দিতে পারতাম বলো? লজ্জা করতো না আমার? বুদ্ধ কোথাকার। বাড়ি যাবে তো? এ আবার কেমন কথা? বাড়ি যাবো না কেন? তোমার সাথে আড্ডাটা এখানে, আর মায়ের সাথে বাড়িতে। তাছাড়া জেঠুর সাথেও তো দেখা করবো বলো। শোনো বাবা, আমার বাবা আমাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কষ্ট করে পড়িয়েছে। তারপর তো বলতে গেলে আমার পড়াশোনা বন্ধই হয়ে যায়। যদি তোমার বাবার হাত আমার মাথার উপর না থাকে, উনার একান্ত ইচ্ছে আর আশীর্বাদে তো আজ আমি ডাক্তারিটা করতে পারছি বলো। হ্যাঁ, বাবা চান তুমি এমডি করো। আর মা চান আমাদের বিয়ে দিতে। তবে তুমি কি চাও বলো তো? হ্যাঁ, ভালো বললে তো। আমি কি চাই? এই, চলো, পালিয়ে যাবে। পালিয়ে যাবে? হ্যাঁ, চলো চলো পলাই যাই। পলাই যাই, চল পলাই যাই, চল পলাই যাই, চল পলাই যাই, চল
সুজন কমার্সে গ্রাজুয়েশন করে বাবার ব্যবসার হাল ধরেছে আজ নিপুণ হাতে। মনিকা দেবী আজ ভীষণ আনন্দের দিন। উনার অনেক দিনের পুষে রাখা একটা স্বপ্ন আজ বাস্তবায়িত হয়ে চলেছে। নীলাঞ্জন বাবু আর সুধন্য বাবু ওদের এই নতুন গড়তে যাওয়া সম্পর্কটাকে বেশ চুটিয়েই উপভোগ করছে। চলুন না আজ আমরাও হই এই আনন্দের সাক্ষী। আমাদের নাটক এই শেষ হলো। আমি কলাকুশলীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চারের এটা দ্বিতীয় নিবেদন ছিল। নাটক কে বলে কেউ নেই, রচনা ও প্রযোজনা শ্রী সুভাষচন্দ্র দত্ত। আমি বলবো একটু সামনে সুভাষদাকে আসার জন্য। সম্পাদনা নির্দেশনা শ্রী ননী দেব। আমি ননী স্যারকে বলবো একটু মঞ্চে আসার জন্য। স্যার একটু আসবেন। আমি জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গৌতম কর্মকারকে বলবো মঞ্চে আসার জন্য। মঞ্চ শ্রী আশিস সাহা,
রূপসজ্জা শ্রী তপন কর্মকার, শব্দ নিয়ন্ত্রণ শ্রী শিশির কর, আবহ শ্রী সোমেন্দ্র নন্দী, আলোক সম্পাদ শ্রী সঞ্জয় দাস, শব্দগ্রহণ কুজন স্টুডিও। দেবাঞ্জন শ্রী জয়শঙ্কর শর্মা। একটু সামনে এগিয়ে আসলে ভালো হবে। নীলাঞ্জন শ্রী অরুণ বিকাশ লোধ। সুধন্যবাবু শ্রী মনীষ বিশ্বাস। সন্ন্যাসী শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য। কার্তিক শ্রী আশিস বিশ্বাস। গাবলু শ্রী অনিকেত চক্রবর্তী। দ্বিতীয় ব্যক্তি ও চোর শ্রী সুভাষচন্দ্র দত্ত। সূত্রধার প্রথম শ্রীমতী মনিকা রায়। সূত্রধার দ্বিতীয় শ্রীমতী গীতশ্রী ভৌমিক। আপনাদের সামনে মহিলা শ্রীমতী শর্মিষ্ঠা দেবনাথ বৈদ্য। মনিকা শ্রীমতী বনানী রায়। সুচরিতা শ্রীমতী শ্যামলিমা দে। সুচিস্মিতা শ্রীমতী সাগরিমা দে। আমি কণ্ঠে যারা ছিলেন শ্রী আশিস বিশ্বাস, পরেশ, সৌমিলি, পর্ণশ্রী, সায়ন্তিকা ও সুভাষচন্দ্র দাস। আমি সৌমিলি, পর্ণশ্রী, সায়ন্তিকা সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তোমরা যে যেখানে আসো দৌড়ে চলে আসো, মঞ্চে দৌড়ে চলে আসো, একদম ওদিক দিয়ে উঠে যাও। এবারে আমি আমার মাইক্রোফোনটা এখানে একজনের নাম বাদ গেছে। প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তি শ্রী কান্তনু বিশ্বাস। কান্তনু, আমি জানি ওর জন্য সবচেয়ে বেশি তালি করবে। কান্তনু, আমি আমার মাইক্রোফোনটা জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চারের গৌতম কর্মকারের হাতে তুলে দিতে চাই। ও কিছু বলো। আমি শ্রী গৌতম কর্মকার, শ্রী জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন বাদে নাটকে এত লোক দেখতে পেয়ে সত্যি সবার জন্য আমরা একটা জোরে হাতে লেগে যাই আমাদের নিজেদের জন্য। আমি খুব এক্সাইটেড, সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এইভাবে পাশে থাকুন, আমরা জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চার নয়, আরও যারা নাটক যারা করছে ওরা এতটা উৎসাহে আরও ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তাই আমরা চাইবো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর আমি অসংখ্য ধন্যবাদ আমার এখানে সবাই স্যাররা আছে, বাকিরা আছে যারা এত ভালো করেছে, এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর সব থেকে বড় কথা আমি ধন্যবাদ জানাই সমস্ত নেপথ্য শিল্পী যাদের সহযোগিতা ছাড়া এই নাটকটা হয়নি। তাদের মধ্যে ছিল শ্রী সৌমেন্দ্র নন্দী মহোদয়, যিনি নাটকের আবহ তৈরি করেছেন, ছিলেন শ্রী আশিস সাহা মহোদয়, সুন্দর মঞ্চকলা করেছেন। তারপর শ্রী তপন কর্মকার মধ্যে রূপসজ্জা করেছেন, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। তারপর ছিলেন শ্রী সঞ্জয় দাস মহাশয়, যিনি আলো পিছিয়ে করেছেন। ছিলেন শ্রী শিশিরকর মহোদয়, যিনি শব্দ নিয়ন্ত্রণ করেছেন। শুনতে কোথায় ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর আমি স্পেশালি খুব কৃতজ্ঞতা জানাই সুভাষচন্দ্র মহোদয়কে, যিনি নাটকটা লিখেছেন। কেউ বলে কেউ নেই, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর স্পেশালি আমি বলি আমাদের রাজ্যের সারা দেশের ত্রিপুরার নাট্যকার, নাট্যশিল্পী পরিচয় শ্রী ননীদেব স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর স্পেশালি আমাদের থ্যাংকস জানাই রবীন্দ্র ভবনের ম্যানেজার, যারা অন্য কর্মকর্তারা রয়েছে, ওদের জন্য জোরে একটা হাততালি। ওরাও খুব আমাদের হেল্প করেছে, সকাল থেকে খুব সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এইভাবে পাশে থাকবেন, আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু করব। আর আমাদের একটা গুড নিউজ, সারা রাত দিয়ে আমরা জিকে এন্টারটেনমেন্ট ভেঞ্চার দুটো নাটক পরপর করছি। এখন আমরা বড় সিনেমার কাজ ধরতে যাচ্ছি। আগামী 5 তারিখে পর প্রি প্রোডাকশন হবে, আমরা এই পুরো টিম নিয়ে কাজ করছি। তো ওদের জন্য একটা সবাই পাশে থাকবে, যেন আমরা ওটা নিয়ে আসতে পারি। একটা বড় মুভির কাজ শুরু করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও। এখানে আপনাদের থেকে একটু আশীর্বাদ শুভকামনা চাইবো আমাদের
ননি স্যারের জন্য। স্যার একটু এদিকে না আসুন। স্যার, আমরা জানি স্যার প্রচণ্ড অসুস্থ, কিন্তু ওনার ডেডিকেশন, ওনার কাজের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি ভালোবাসা, নাটকের প্রতি ভালোবাসা, অভিনয়ের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকটি লোককে, প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করেছে, আবারও করবে। আমরা ওনার জন্য ভীষণ ভীষণ জোরে হাততালি দেবো একটা, এবং ভগবানের কাছে প্রার্থনা করবো উনি অনেক অনেক দীর্ঘায়ু হন, আর আমাদের এইভাবে শিখিয়ে পড়িয়ে আদর, ভালোবাসা, বকা এগুলো দিয়ে মানুষ যাতে করতে পারে। যতটাই মঞ্চস্থ আমরা করতে পেরেছি, আমরা সবটা কৃতিত্ব ওনাকেই দিতে চাই। এই বয়সে উনি আমাদের আগে গিয়ে উপস্থিত হয়ে বসে থাকতেন, এতটা ওনার ডেডিকেশন। তো আজকের জন্য সবার প্রতি রইল আমাদের অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, নাটক দেখতে থাকবেন, আমাদের উৎসাহিত করতে থাকবেন। শুভরাত্রি।